আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, স্বাগতম সবাইকে। বিদ্যুতের বিভ্রান্তির কারণে কালকে হঠাৎ করে যখন বন্ধ হয়ে গেল, নিতে না পারা সে ক্লজের ক্লাস দিয়ে আজকে শুরু করছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা এবং ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা। ইনশাআল্লাহ আপনাদের সাথে শুরু হচ্ছে। আজকে আমরা ক্লজ দিয়ে শুরু করব বরাবরের মতো, এবং খুব দ্রুত জয়েন করতে হবে। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। কথা না বাড়িয়ে আমরা ক্লজ দিয়ে শুরু করতে চাই। একটু জানাবেন সাউন্ড সিস্টেম ক্লিয়ার কিনা, ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা, এবং আপনারা জয়েন করতে থাকেন। জাস্ট আমি ক্লাসটা আপনাদের গ্রুপে শেয়ার করে দিয়েই শুরু করব ইনশাআল্লাহ। কি অবস্থা ভাই ব্রাদার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, ওকে ডান। আর কথা না বাড়িয়ে এখন আমাদের ক্লাস শুরু করার পালা। আচ্ছা দেখেন, ক্লজ গতকালকে বলেছিলাম, দেখেন হচ্ছে ক্লজ। ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আপনাদের মনে থাকবে হয়তো, ক্লজ মানে হচ্ছে বাক্যাংশ। আচ্ছা, তাহলে সূত্র বলেছিলাম, দেখেন ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ। ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ডস যেখানে যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। যেখানে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব কিভাবে থাকে? একসাথে থাকে। এটা আমরা গতদিন দেখেছিলাম। যেহেতু এই বিষয়টা গতদিন দেখেছিলাম, এটা নিয়ে আর বাড়তি কোনো কথা হবে না। এই আলোচনাগুলো গতকালকে আমরা করেছিলাম। একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব, খুবই গুরুত্বপূর্ণ, একসাথে থাকে। দেখেন, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব কিভাবে থাকে? একসাথে থাকে। আমি কি 8 নাম্বার ব্যাচে তো ক্লাস শুরু করছি, রাইট? স্টুডেন্ট এত কম কেন বলেন তো আপনাদের? আচ্ছা, এই পর্যন্ত হয়ে গেছিল। সত্যি কথা বলতে দেখেন, একটা মুড লাগে আসলে। গতকালকে ক্লান্ত ছিলাম, এরপরেও ক্লাসটা শুরু করেছিলাম, আশা করেছিলাম পুরোটা শেষ করব। হঠাৎ করেই যখন আইপিএস আছে কিন্তু লুজ কানেকশনের জন্য যখন কম্পিউটারটা শাটডাউন হয়ে গেল, হৃদয়টা আসলে দ্বিবিভক্ত হয়ে গেল। আচ্ছা, মমিনুর ইসলাম নীরব, আচ্ছা ধন্যবাদ ভাই আমার। আচ্ছা, ওকে, আসেন আমরা শুরু করে দিই, আর কথা না বাড়াই। ক্লজ হলো এমন কতগুলো শব্দগুচ্ছ বা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব একসাথে থাকে। বিশেষ দ্রষ্টব্য দেন লিখেন নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নন ফাইনাইট ভার্ব থাকতে পারে আবার নাও পারে। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, বলে রাখি, নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। সেটা হচ্ছে আপনাদের ছোট ভাই বোন থাকলে অ্যাডমিশনের জন্য তাদের ইংলিশটা সাজেস্ট করবেন। এবং আমাদের এইবারে ইংলিশ, জিকে এবং হচ্ছে সাধারণ জ্ঞানের উপর বা বাংলার উপর মানবিক এবং বিভাগ পরিবর্তনে আমরা একটা অনলাইন অ্যাডমিশন কোর্সও করাবো ইনশাআল্লাহ। আপনাদের ছোট ভাই বোন থাকলে জানাবেন ইনশাআল্লাহ, এটা আমার সমন্বয় হবে ইনশাআল্লাহ। তাহলে নন ফাইনাইট ভার্ব থাকতেও পারে আবার নাও পারে। আমি আপনাকে গতকালকে কিছু কথা বলেছিলাম, যেমন চাঁদপুর বললে আপনার মাথায় কাজ করবে ইলিশ, কুমিল্লা বললে আপনার মাথায় কাজ করবে রসমালাই, ঢাকার সৌন্দর্য হচ্ছে অবশ্যই জ্যাম, এবং রাজশাহী বললে আপনার মাথায় কাজ করবে সেটা হচ্ছে আম। এস বলেছিলাম বার্গার বললেই আপনার মাথায় কাজ করবে সেটা হচ্ছে একটা পাউরুটি, তার সাথে হচ্ছে একটা গরু বা মুরগির ঠ্যাং। যখনই আপনার মাথার ভিতরে আসবে ক্লজ, মনে রাখবেন ক্লজ হচ্ছে সামেশন অফ সাবজেক্ট এন্ড ফাইনাইট ভার্ব। ক্লজ, আই ডোন্ট নো, কথা বলো।
লিঙ্ক দিয়ে দাও এখন। এইগুলো যদি ক্লজ হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। যখনই আপনার সাথে ক্লজ আসবে, ক্লজ মানে হচ্ছে একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্বের সমন্বয়। ওকে, আমি গতকালকে যেই উদাহরণ দিতে গিয়ে আমি আপনাকে বলছিলাম, খেয়াল করে দেখেন, ক্লজ ক্লজ হচ্ছে একটা বিয়ের মতো ক্লজ। সাবজেক্ট হচ্ছে একটা বর। ফাইনাইট ভার্বটা হচ্ছে একটা কোণে। সাবজেক্ট হচ্ছে বর, ফাইনাইট ভার্বটা হচ্ছে একটা কোণে। আর নন ফাইনাইট ভার্ব হচ্ছে আপনার একটা শালী। ধরেন বিয়েটা আমার। ওকে, তাহলে ক্লজে কি থাকা বাধ্যতামূলক? ক্লজে থাকা বাধ্যতামূলক। বিয়েতে কি থাকা বাধ্যতামূলক? একটা বর আর কোণে থাকা বাধ্যতামূলক। ক্লজে একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকা বাধ্যতামূলক। নন ফাইনাইট ভার্ব শালী থাকতেও পারে, নাও পারে। আমি বিয়ে করলাম, আমার ওয়াইফ একমাত্র সন্তান, আর কোনো বন্টন নাই। এখন আমি শ্বশুর বাড়িতে যাই, আই ফিল অ্যালোন, আমার খুবই একা লাগে, মনে হয় একটা মজা করার শালী দরকার। আমি আমার শ্বশুর শাশুড়িকে অর্ডার করব, তারা তাদের সাধ্যমতো চেষ্টা করতে পারে। প্রিয় ভাই বোনেরা, আশা করি বুঝতে পারছেন। ওকে, এবার দেখেন, আমি আপনাদের কিন্তু ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব পড়িয়েছি। ভালো করে খেয়াল করে দেখেন, আমি আপনাদের ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব পড়িয়েছি, রাইট? আচ্ছা, দেখেন, ফাইনাইট ভার্ব ভার্সেস নন ফাইনাইট ভার্ব, এটা নিয়ে খুব বেশি কথা বলবো না। তবে যেটা বলতে পারি সেটা হচ্ছে, প্রদত্ত বাক্যে যদি তিনটা ফিগার থাকে, 2+V1, এরপরে V3, এরপরে হচ্ছে ভার্বের সাথে আইএনজি, এই তিনটা ফিগার হচ্ছে বেসিক্যালি হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আর এই তিনটা ফিগার বাদ দিলে যত ফিগার আছে সবগুলো হচ্ছে ফাইনাইট ভার্ব। কথা কি বুঝতেছেন? এই তিনটা ফিগার বাদ দিলে যত ফিগার আছে সবগুলো হবে হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। আমার কথা কি বোঝা যাচ্ছে প্রিয় ভাই বোনেরা? খেয়াল করে দেখেন, এই তিনটা ফিগার বাদ দিলে যত ফিগার আছে সবগুলো হচ্ছে কি ভার্ব? ফাইনাইট ভার্ব। আমি আজকে ফাইনাইট ভার্ব নতুন করে আর শেখাবো না। আচ্ছা, এবার লিখেন হচ্ছে ক্লজের প্রকারভেদ। হেডলাইন দেন, ক্লজ এর প্রকারভেদ। আচ্ছা, ক্লজের প্রকারভেদ। খাতার মাঝখানে লিখেন হচ্ছে ক্লজ। আচ্ছা, এটাকে সমান 3 ভাগে ভাগ করেন। প্রথমে লিখেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এরপরে লিখেন হচ্ছে প্রিন্সিপাল ক্লজের আরেকটা নাম হচ্ছে লেখেন মেইন ক্লজ। আরেকটা নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। খেয়াল করে দেখেন, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। একটা জিনিসকে আপনারা কত নামে ডাকেন না? সোনা, ময়না, জাদু, টিয়া পাখি, বাবু খাইছো, সেম একটা ক্লজ। ওকে, প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ, ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আরেকটা লেখেন হচ্ছে কোঅর্ডিনেট ক্লজ। আর এখানে লেখেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। ওকে, সাবঅর্ডিনেট ক্লজের সন্তান তিনটা, এটাই আমাদের আলোচনা। লেখেন হচ্ছে নাউন ক্লজ, এরপরে লেখেন হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ, এরপরে লেখেন হচ্ছে আপনার অ্যাডভার্ব ক্লজ। ওকে, লেখেন প্লিজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্ব ক্লজ, এই মোটামুটি হচ্ছে ক্লজের প্রকারভেদ। ওকে বাচ্চারা, তোলা হলে ডান লিখো প্লিজ। ওবায়দুর রহমান ইকবাল, খুবই খুশি হব চুপচাপ ক্লাস করেন। ডাক্তারের কাছে এসে যদি নিজে ডাক্তারি শুরু করেন তাহলে আর ডাক্তারের কাছে আসার দরকার কি? আপনাকে কমেন্টে এত কিছু লেখার জন্য বলা হয়নি, আপনি চুপচাপ ক্লাস করেন, খুব খুশি হব ভাই আমার। হ্যাঁ, আচ্ছা, এই তিনটা হচ্ছে ক্লজের প্রকারভেদ। আচ্ছা, তোলা হইলে একটু ডান লিখবেন সবাই প্লিজ। আচ্ছা, এবার আসেন খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার স্যাপার, সেটা হচ্ছে দেখেন ক্লজ এর প্রকারভেদ। খেয়াল করে দেখেন ক্লজ এর প্রকারভেদ। আচ্ছা, ভালো কথা, ক্লজ এর প্রকারভেদ সেটা হচ্ছে, ক্লজ এর প্রকারভেদ না, ক্লজ এর বৈশিষ্ট্য। মাত্রই তো আমরা প্রকারভেদ পড়লাম, রাইট? আচ্ছা, এবার দেখেন কি বলছে, ঠান্ডা মাথায় দেখেন, লিখেন একটি ক্লজ এ একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে
একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু 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 একটি একটি বাক্যে একাধিক একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। খেয়াল করে দেখেন ভালো করে, একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। ফারদিন আজমাইন, এটা রিটেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, গুরুত্বের সাথে দেখবেন ইনশাআল্লাহ। ওকে, সেটা হচ্ছে ঠান্ডা মাথায় বলে রাখি, একটা ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। দেখেন আমি ক্লজ মানে বলছি বাক্যের অংশ, আর বাক্য অবশ্যই বড় ক্লজ থেকে, খুবই স্বাভাবিক। আমার দাদার বউ ছিল 3টা, আমার বউ একটা, কার বউ বেশি? দাদার বউ বেশি। এই জন্য বলতেছি একটি ক্লজে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে, কিন্তু একটি বাক্যে একাধিক ফাইনাইট ভার্ব থাকতে পারে। অবশ্যই ক্লজ বড় না বাক্য বড়? বাক্য বড়, মনে রাখবেন। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে লেখেন একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে কি করব? মনে করব। খেয়াল করেন, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততটি ক্লজ আছে বলে মনে করব। আবারও বলতেছি, একটি বাক্যে যতগুলো ফাইনাইট ভার্ব থাকবে, ওই বাক্যে ততগুলো ক্লজ আছে বলে মনে করব। বাংলা একটা সিনেমা ছিল, লিখতে পারেন যত প্রেম তত জ্বালা। লিখেন যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। সবাই লেখেন যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। লেখেন সবাই, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো কি? ক্লজ। কথা কি বুঝতেছেন আল্লাহর বান্দারা? যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। লেখা হলে একটু ডান লিখবেন প্লিজ। এই নম্বরে হোয়াটসঅ্যাপে ডাউনলোড কোন কোর্স? আচ্ছা, এই নম্বরে 12 টাকা করে, এই নম্বরে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট। আচ্ছা, 1020 টাকা দাও। আচ্ছা, 1020 টাকা দাও। ওকে ডান বাচ্চারা, খুবই গুরুত্বপূর্ণ এটা, দেখেন প্লিজ। যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো হচ্ছে কি? ক্লজ। আচ্ছা আচ্ছা, এবার আসেন দেখেন, লেখেন আই এম ওয়েটিং। আমি অপেক্ষা করছি। আই এম ওয়েটিং টু সি, খেয়াল করে দেখেন, টু সি হোয়াট উইল হ্যাপেন টু রাহুল, after what he has done to পূজা, পূজার সাথে রাহুল যা করেছে, by the name of giving the job that, যেই চাকরিটা she dream, সে স্বপ্ন দেখেছিল, since she came of age। তোলেন বাক্যটা, একটা বাক্য দেখেন, ফ্রি হ্যান্ড রাইটিং এমন ভাই যে একটা বাক্য দিয়ে একটা প্যারাগ্রাফ লেখা যায়। দিস ইজ কল্ড ফ্রি হ্যান্ড রাইটিং। আই এম ওয়েটিং টু সি, আমি অপেক্ষা করছি এটা দেখার জন্য বা এটা দেখতে। কি এখানে এসে ক্লাস নিলে আমার ক্লাস করবো না, এখানে নেবে না। ওকে ডান। I am waiting to see what will happen to Rahul after what he has done to Pooja by the name of giving the job, বলেন তো এখানে আপনি আমাকে একটু বলবেন যে এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে? প্লিজ, ভার্ব অনেক আছে ভাই, এই বাক্যে কতগুলো ফাইনাইট ভার্ব আছে আমাকে একটু বলবেন দয়া করে কেউ, প্লিজ।
2 মিনিট সময় দিলাম, 2 মিনিট। আই গিভ ইউ 2 মিনিটস প্লিজ। আই জাস্ট গিভ ইউ 2 মিনিটস প্লিজ। ভাবেন, আমি আপনাকে আবারও বলতেছি, হেল্প করতেছি। 2+V1 খেয়াল করেন, ভার্বের সাথে আইএনজি খেয়াল করেন, V3। এই ফিগারগুলোতে প্রলুব্ধ হবেন না। এই তিনটা ফিগার হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। আবারও বলতেছি, এই তিনটা ফিগার হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। আমি আপনাকে হেল্প করতেছি, আপনার সামনে খাতা আছে। এর পরেও যদি আপনার বিবেক না জাগে, আমার আসলে কিছু করার নাই। এখানে খেয়াল করে দেখেন, ভার্ব ভাই অনেক আছে, এটাও কিন্তু দেখেন একটা ভার্ব, এটাও একটা ভার্ব, এটাও একটা ভার্ব, আইএনজি যুক্ত, এটাও একটা ভার্ব, এম এটাও একটা ভার্ব। কথা বুঝতেছেন কিনা? এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে এই অংশে। এখানে হচ্ছে বোঝেন আর না বোঝেন, এটা হচ্ছে উইল। উইলটা হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। এটা উইলটা ফাইনাইট ভার্ব। মডাল অক্সিলারির পরে, মনে রাখবেন, মডাল অক্সিলারির পরে মূলত বেয়ার ইনফিনিটিভ বসে। তিনটা না, অনেকগুলো। এরপরে এখানে আছে হচ্ছে দেখেন হ্যাজ। এখানে বেসিক্যালি এখানে আছে দেখেন হচ্ছে হ্যাজ। V3 খেয়াল করে দেখেন, V3 এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এখানে আছে গিভিং, এটা জেরান, এটাও নন ফাইনাইট ভার্ব। এখানে আছে দেখেন হচ্ছে ড্রিম, এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। এটা আছে হচ্ছে V2, এটা হচ্ছে আপনার একটা ফাইনাইট ভার্ব। এখানে হচ্ছে আছে কেম। কেমটা হচ্ছে, এটাও ছিল হচ্ছে আপনার V2 ফরম্যাটে, V2 ফরম্যাটে ছিল, অর্থাৎ V2 এটাও হচ্ছে আপনার ফাইনাইট ভার্ব। এই বাক্যটার যদি আমি সাবলীল বাংলা বলি তাহলে দাঁড়াচ্ছে, পূজা নামে একটা মেয়ে, কেম অফ এজ, এটা একটা ফ্রেজও বলতে পারেন, পরিণত বয়সে যে চাকরি পর স্বপ্ন দেখেছিল, সেই চাকরি দেওয়ার নাম করে পূজার সাথে যা করা হয়েছে, তার ফলশ্রুতিতে রাহুলের পরিণতি কি হবে তা দেখার জন্য আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। এই বাক্যে খেয়াল করে দেখেন, ফাইনাইট ভার্ব আছে হচ্ছে একটা, এরপরে দুইটা, এরপরে হচ্ছে আপনার তিনটা, এরপরে চারটা, এরপরে হচ্ছে পাঁচটা। ওকে, তাহলে লিখেন হচ্ছে প্রদত্ত বাক্যে, প্রদত্ত বাক্যে লেখেন ফাইনাইট ভার্ব সমান সমান 5টি। সুতরাং সুতরাং ক্লজ সমান সমান হচ্ছে 5টি, ক্লজ সমান সমান হচ্ছে 5টি। কিন্তু বাবা, কিন্তু বাক্য কিন্তু একটি, বাক্য সমান সমান একটি। কথা বুঝতেছেন? তাহলে আপনারাই ভালোবেসে বলেন, ক্লজ বড় নাকি বাক্য বড়? কে বড় বাচ্চারা বলেন তো প্লিজ। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই, আজ আর নেই। কোথায় হারিয়ে গেল সোনালি বিকেল গুলো সেই, আজ আর নেই। লা 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 লা। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গ্যান্ডের গিটারিসে ঘুমানিছে বিশুদা, ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারয়। জীবনটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, জীবন করেনি তাকে ক্ষমা হয়। কফি হাউজের সেই আড্ডাটা আজ আর নেই। তাহলে যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আবার বলতেছি, যতগুলো ফাইনাইট ভার্ব ততগুলো ক্লজ। আমি আপনাকে জিনিসটা থেকে পড়াবো, টেনশন নিয়ে না। এবার আসেন লেখেন স্টার চিহ্ন দিয়ে, লেখেন বাক্য, বাক্য বাক্য গঠনে, বাক্য গঠনে ক্লজ, ক্লজ এর ভূমিকা। আসেন, বাক্য গঠনে কার ভূমিকা? ক্লজের ভূমিকা। প্রথমে লেখেন সিম্পল সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্স। এখন আপনাদের কাছে প্রশ্ন, সিম্পল সেন্টেন্সের মহান স্ট্রাকচার তো আপনারা জানেন, এত সংজ্ঞা লেখার দরকার নাই। লেখেন একটি সাবজেক্ট, একটি একটি সাবজেক্ট, একটি সাবজেক্ট এবং একটি একটি ফাইনাইট ভার্ব, একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সে ওই 9-10 এর মতো করে সংজ্ঞা লেখার দরকার নাই। যে সেন্টেন্সে
যে সেন্টেন্সে একটি মাত্র সাবজেক্ট এবং একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকে তাকে বলা হয় সিম্পল সেন্টেন্স। এত আন্তি দরকার নাই ভাই, অনেক কিছু শেষ করার ইচ্ছা, কিন্তু আপনারা ক্লাসে থাকেন না। লাইভ ক্লাসে স্টুডেন্ট থাকলে অন্যরকম প্রাণ কাজ করে, 100-150 জন থাকলে অন্যরকম ভালো লাগা কাজ করে, নামতে নামতে 50 জনে। এটা নির্ভর করবে লাইভ ক্লাসে আপনারা কতজন থাকতেছেন তার উপর। যাই হোক, ওইদিকে না যাই। হ্যাঁ, সিম্পল সেন্টেন্সের একটি সাবজেক্ট এবং একটি ফাইনাইট ভার্ব। আমাকে একটু ছোট্ট করে সময় দিবেন, আমি আপনাদের একটা মহান সিম্পল সেন্টেন্স দেখাতে চাই। আমাকে দেখি আমি পারি কিনা আপনাদেরকে দেখাতে। আমাকে একটু সময় দিয়ে সাথে থাকবেন আর কি। হ্যাঁ, সেটা হচ্ছে হ্যাঁ, সেটা হলো, দেখেন এই বাক্যটা, আমাকে এই বাক্য থেকে আপনার কাছে আমার দুইটা প্রশ্ন, ডেইলি স্টার থেকে নেওয়া। এই বাক্য থেকে আপনার কাছে দুইটা প্রশ্ন। নাম্বার 1 প্রশ্ন হচ্ছে, এই বাক্যে কতগুলো ভার্ব আছে, মানে ভার্বের সংখ্যা কত, আর এই বাক্যে ফাইনাইট ভার্ব আছে কতটা। প্লিজ, বাক্যটার জন্য আমি আপনাকে 10 মিনিট সময় দিলাম, আপনি বাক্যটা পড়েন। আর দেখতে না পারলে আমাকে একটু বলেন আপনি বুঝতে পারতেছেন কিনা। যদি বুঝতে না পারেন আমি আপনাকে হেল্প করতেছি আইএসও কমাই দিয়ে। ওকে, ডান। আমার মনে হয় এবার পুরোপুরি বুঝতে পারবেন। প্লিজ। ওকে, অনেক কিছু দেওয়ার ইচ্ছা আছে ফারদিন আজমাইন। আমার মনে হয় এত কিছু আপনি যেখানে কোচিং করতেছেন তারা এত কিছু আপনাকে দিতে পারবে না, আমি জানি। আমি যখন ছিলাম সেখানে আমি শিক্ষার্থীদের একদম উজাড় করে দিয়েছি আমার পার্সোনাল ক্লাস দিয়ে, অনেক কিছু দিয়ে আর কি। হ্যাঁ, যাই হোক, ওইদিকে যাচ্ছি না, পুরান কথায় ফিরছি না। আসেন আমরা দেখি, এই বাক্যটা পড়েন, খেয়াল করেন, এই বাক্যটা একটু পড়ে আমাকে বলেন এই বাক্যে ভার্ব কয়টা আছে এবং ফাইনাইট ভার্ব কয়টা আছে। হ্যাঁ, আমি আপনাকে হেল্প করব। দেখেন, প্রথমে যেটা আছে দেখেন, সেটা হচ্ছে অ্যাসপিরেশন। অ্যাসপিরেশন মানে হচ্ছে চাওয়া, আশা, আকাঙ্ক্ষা। অ্যাসপিরেশন মানে হচ্ছে চাওয়া বা আশা বা আকাঙ্ক্ষা। অ্যাসপিরেশন, চাওয়া বা আশা বা আকাঙ্ক্ষা। কথা বলতে পারছি? একটু সময় নেন, একটু সময় নেন, 2 মিনিট সময় দিলাম, ভাবেন, তারপরে না হলে কথা হবে। টেনশন নেওয়ার কোনো দরকার নাই। প্লিজ টেক ইউর টাইম। হ্যাঁ, জান্নাত কালকে ক্লাস হবে, আসো। কথা বুঝতেছেন? আচ্ছা, পুরো বাক্যটা পড়ে আমাকে বলেন। আমি ক্ষুদ্র দুইটা প্রশ্ন করছি, এইভাবে তো আপনি বাক্য লিখতে চান। আপনার আফসোস হচ্ছে কি জানেন, আপনি মনে করেন বাক্য লেখা স্ট্রাকচার না, মনের আকুতি প্রকাশ করবেন, বিভিন্ন সময় বিভিন্ন আকুতি আসে, বিভিন্ন সময় বিভিন্ন চাওয়া আসে। এটা প্রকাশ করার জন্য যে স্ট্রাকচার আপনাকে গ্রামার মেনটেন করে চলতে হবে, সেটাই মূলত হচ্ছে বাক্য। ফ্রি হ্যান্ড রাইটিং এ আর নতুন কোনো কিছু নাই, গ্রামারটাই হচ্ছে ফ্রি হ্যান্ড রাইটিং। শাহাদাত হোসেন বিজয়, তোমার নাম আসলেই মনে হয় বিজয়, তোমার জন্য আসলেই বিজয় অপেক্ষা করতেছে। দেখেন, আমি আপনাকে একটু হেল্প করি। এই বাক্যে দেখেন টু হ্যাভ আছে, এই যে দেখেন টু হ্যাভ, এটা একটা ভার্ব, ফাইনাইট ভার্ব না, এটা একটা ভার্ব। এরপরে দেখেন এখানে আছে একটা ওয়াজ, এরপরে আছে দেখেন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ এরা একটা ভার্ব, 1 2 3। আরেকটা আছে দেখেন হচ্ছে, সেটা হচ্ছে রেজাল্টিং। এই বাক্যে টোটাল ভার্ব আছে হচ্ছে 3টা না, এই বাক্যে টোটাল ভার্ব আছে হচ্ছে আপনার 4টা। ইয়েস, এই বাক্যে টোটাল ভার্ব আছে 4টা। মনে রাখবেন, রেজাল্ট ইন মানে হচ্ছে বয়ে আনা, রেজাল্ট ইন মানে বয়ে আনা। বাংলাদেশের নদীগুলো নেভিগেবিলিটি, তাদের নাব্যতা হারিয়েছে। তারা নদীগুলো দেখবেন মাটি পড়ে ভরাট হয়ে গেছে, এই কারণে বন্যা, পানি বাড়লে উপচে পড়ে বন্যা হয়। কথা বুঝতেছেন কিনা? নদীর নাব্যতা হারিয়েছে। এবার কি ভার্ব আছে হচ্ছে 4টা। এবার আমি আপনাকে একটু আগে বললাম, সেটা হচ্ছে 2 + V1, এরপরে ভার্বের সাথে আইএনজি, এরপরে হচ্ছে V3। এই 3টা হচ্ছে আপনার নন ফাইনাইট ভার্ব। এই যে দেখেন, ভার্বের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্ব। চ্যালেঞ্জ, এই V3 হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এই যে টু হ্যাভ, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। এবার কি একমাত্র ফাইনাইট ভার্ব আছে, সেটা হচ্ছে আপনার ওয়াজ। মানেন আর না মানেন, এ বাক্যে টোটাল ভার্ব আছে 4টা, ফাইনাইট ভার্ব আছে একটা, এবং বিশ্বাস হোক বা না হোক, দিস ইজ কমপ্লিটলি আ সিম্পল সেন্টেন্স। ইয়েস,
দিস ইজ কমপ্লিটলি সিম্পল সেন্টেন্স। কথা কি বুঝতেছেন? এটা পুরোটাই সিম্পল সেন্টেন্স। আপনি কি এত বড় সিম্পল সেন্টেন্স আপনার এ যাবৎকালে কখনো দেখছেন? আপনার মহান সিম্পল সেন্টেন্স হচ্ছে আই ট্রাইস। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মহান সিম্পল সেন্টেন্স। এখন আপনি ফ্রি হ্যান্ড ভালো করতে পারেন না, এই বাক্য না বুঝলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো করবেন কেমনে? না এই বাক্য আপনি বোঝার চেষ্টা করেন, না এরকম একটা বাক্য লেখার চেষ্টা করেন। এই বাক্য এরকম একটা বাক্য লিখতে হলে আপনাকে ক্লজ এবং ফ্রেজ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি। এই যে দেখতেছেন ওয়াজ, এই ওয়াজের হেডওয়ার্ড কে বলেন তো? এই যে ওয়াজের আগে যা আছে পুরোটাই মনে হচ্ছে সাবজেক্ট, কিন্তু বলেন তো হেডওয়ার্ডটা আসলে কে? ওয়াজের হেডওয়ার্ডটা কে? পুরোটাই সাবজেক্ট, বাট হু ইজ দ্য হেডওয়ার্ড অফ ওয়াজ? বলেন, ওয়াজের হেডওয়ার্ডটাকে বলেন। আমি বাক্য আবার আসবো, টেনশন নিয়েন না। ক্লজে গেলে আসবো, ফ্রেজে গেলে আসবো, এ বাক্যে বারবার আসবো, টেনশন নেওয়ার কোনো কারণ নাই। শুধু আমাকে এতটুকু বলেন, এই ওয়াজের হেডওয়ার্ডটাকে প্রোনাউনের ক্লাসে আমি আপনাকে শিখাইছি ভাই। কে হেডওয়ার্ড বলেন? ওয়াজের হেডওয়ার্ডটা কে বলেন? হ্যাঁ, এটা একটা সিম্পল সেন্টেন্স, মানেন আর না মানেন। পিপুলের সাথে গাধা, পিপুল প্লুরাল না, পিপুলের সাথে ওয়াজ হয় রে গাধা, ফারজানা রিমি। হেডওয়ার্ড পিপুল হয়। কি শিখালাম? দা পেন অফ রহিম ইজ রেড, আর রহিমের কলমই লাল হোক আর রহিমের গোপালগঞ্জের পাশা লাল হোক। এখানে ইজ এর হেডওয়ার্ড কি রহিম না দা পেন? তাহলে এখানে আপনি পিপুল বলেন কিভাবে? আপনার কি মাথায় কিছু আছে? এখানে পিপুলের আগে দেখেন, দা পিপুলের আগে প্রেপোজিশন আছে। এখানে প্রেপোজিশন মুক্ত শব্দ হচ্ছে দা অ্যাসপিরেশন ওয়াজ। আর দা পিপুল এর সাথে ওয়াজ হয় না, দা পিপুলের সাথে ওয়ার হয়। হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ। আমি যে আপনাকে বলছিলাম সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে কাজে লাগে। দেখেন বলছিলাম কি, যে শব্দ বা হেডওয়ার্ড, কিওয়ার্ড কি মুক্ত? প্রেপোজিশন মুক্ত। মনে আছে? কি মুক্ত? প্রেপোজিশন মুক্ত। মেলে? এই বাক্যটা নিয়ে আমি আরো বিশ্লেষণ দিব। অ্যাসপিরেশন অফ দ্য পিপুল, জনগণের চাওয়া। টু হ্যাভ এ হেলদি ডেমোক্রেসি, বলেন তো ডেমোক্রেসি কোন নাউন? বলেন, ডেমোক্রেসি কোন নাউন? নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়ায় রাস্তা পড়েছে ঢাকা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। হ্যাঁ, আমারও সেটাই মনে হইতো, আমারও আপনার কথা শুনে সেটাই মনে হইতো। নিঃসন্দেহে হচ্ছে আপনার ডেমোক্রেসি, ডেমোক্রেসি হচ্ছে আপনার অ্যাবস্ট্রাক্ট নাউন। ডিপ্লোমেসি কূটনীতিক, ডিপ্লোমেসি এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, কিন্তু এখানে সচেতন আসলে কোনো ব্যক্তি নাই। সবাই অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যান্সার করেই যাচ্ছেন। মনে হচ্ছে বাবার ভান্ডার থেকে, বাবা তোর দরবারে সব পাগলের খেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হাজার রকম পাগল দিয়া মিলাইছো মেলা, বাবা তোর দরবারে সব পাগলের খেলা। এ বাবা, এখন আপনাদের সমস্যা হচ্ছে আপনাদের এখানে কোনো সচেতন ব্যক্তি নাই, এই কারণে নাই। দেখেন আর্টিকেল আছে, আর্টিকেল থাকার কারণে ডেমোক্রেসিকে আর কোনোভাবেই অ্যাবস্ট্রাক্ট নাউন বলা যাবে না। আমি আপনাদের পড়িয়েছিলাম, আমি আপনাদের বলেছিলাম আর্টিকেল বসে বেসিক্যালি নাউনের জন্য। আর্টিকেল আছে মানে তার জন্য একটা নাউন আছে, এন্ড অ্যাবসলিউটলি আর্টিকেল থাকার কারণে এটা অবশ্যই হচ্ছে আপনার কমন নাউন। আমি আপনাকে বলতে চাচ্ছি, খেয়াল করে দেখেন, দিস ইজ এ সিম্পল সেন্টেন্স, ইউ ক্যান বিলিভ দিস। আপনি মানেন আর না মানেন, আপনার এই জীবনকালে বিশ্বাস করেন ভাই, ইংরেজি পত্রিকা নিয়ে আমার এত গবেষণা আছে। আমি যদি ইংলিশ গ্রামার পড়াইতে গিয়ে শুধু যদি বলি আমি ডেইলি স্টার থেকে আপনাকে উদাহরণ দিয়ে পড়াবো, ইট ক্যান বি পসিবল ফর মি, এটা আমার পক্ষে সম্ভব। আমি একটা উদাহরণ বিগত সালের প্রশ্ন থেকে নিব না, সব আমি আপনার ডেইলি স্টার পত্রিকা থেকে নিব, ইংরেজি পত্রিকা থেকে নিব। প্রত্যেকটা উদাহরণ আমার পক্ষে নেওয়া সম্ভব। কথা কি বুঝতেছেন?
আসেন, যাই হোক, ওদিকে না যাই, খুবই কষ্ট পেলাম। এরপরে কি বলছে, হেলথি ডেমোক্রেসি। হাউইভার, হাউইভার দেখেন, হাউইভারের পরে এখানে দেখেন কমা, এখানে কমা। জীবনে আপনি হাউইভারকে ইউজ করে দুই কমার মাঝখানে বাক্য লিখছেন? আরে আপনি লিখেন নাই, আপনি আবার বলেন ফ্রি হ্যান্ড রাইটিং শেখান। আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং কি শেখাবো? হাউইভার মনে রাখবেন, হাউইভার বাটের সেন্স দেয়, বাট। হাউইভারটা কিসের সেন্স দেয়? বাট। আবারও বলতেছি, হাউইভারটা হচ্ছে বেসিক্যালি বাটের অর্থ দেয়। হাউইভার বাটের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? হাউইভারটা হচ্ছে বাটের অর্থ দেয়। আবারও বলতেছি, হাউইভারটা বাটের অর্থ দেয়, বিপরীত অর্থ দেয়, বিপরীত। হাউইভার, যাই হোক। ওয়াজ, এই যে দেখেন অ্যাডভার্ব, অনেকবার বলছি অ্যাডভার্ব ছোট বাচ্চা যেখানে সেখানে বসে। চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মানে চ্যালেঞ্জ নিবে না শালা, পাঙ্গা নিবি না শালা। এই চ্যালেঞ্জ মানে হুমকির মুখে পতিত হওয়া। বা এই যে দেখেন অ্যাক্রিমোনিয়াস, অ্যাক্রিমোনিয়াস শব্দের অর্থ তিক্ত। এখানে অ্যাক্রিমোনিয়াস মানে হচ্ছে আপনার প্রতিহিংসা। পলিটিক্স, পলিটিক্স প্রতিহিংসা, রাজনীতি অফ দ্য টু মেজর পার্টিস, প্রধান দুই দল, রেজাল্টিং, তাদের এই যে প্রতিহিংসা রাজনীতি বয়ে আনে। এটা কি করে? বয়ে আনে, বয়ে আনে রেজাল্টিং, হরতাল বয়ে আনে, পার্লামেন্টারি বয়কট, সংসদ বর্জন, এন্ড ভাইলেন্ট কনফ্রন্টেশন, মুখোমুখি সংঘর্ষ, অন দ্য স্ট্রিট। এই অন দ্য স্ট্রিট মানে রাস্তা না, অন দ্য স্ট্রিট মানে রাজপথ। এটা নিয়ে, বাক্যটা নিয়ে আমরা আরো আলোচনা করব, এবং এইটা মানেন আর না মানেন, এই পুরোটাই, পুরোটাই একটা সিম্পল সেন্টেন্স। কথা কি বুঝতেছেন ভাই বোনেরা? ইয়েস, দিস ইজ, দিস ইজ সিম্পল সেন্টেন্স। মানেন আর না মানেন, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। যাই হোক, কোনো ব্যাপার না। আসেন আমরা একটু সামনের দিকে যাই। এবার লিখেন, সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দেন। আশা করি সিম্পল সেন্টেন্স চেনাতে পারছি। সিম্পল সেন্টেন্স লিখেন, লেখেন বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখেন, লেখেন যাহাই, যাহাই সিম্পল, লিখেন যাহাই সিম্পল সেন্টেন্স, যাহাই সিম্পল সেন্টেন্স, আরে যাহাই সিম্পল সেন্টেন্স, লেখেন তাহাই, তাহাই প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ। যাহাই সিম্পল সেন্টেন্স তাহাই প্রিন্সিপাল ক্লজ, মানে হচ্ছে সিম্পল সেন্টেন্সেরও থাকবে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব, প্রিন্সিপাল ক্লজেরও থাকবে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। আবারও বলতেছি, সিম্পল সেন্টেন্সেরও যা থাকবে, প্রিন্সিপাল ক্লজেরও কি থাকবে? তাই থাকবে। অর্থাৎ লিখতে পারেন প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ সমান সমান সিম্পল সেন্টেন্স। প্রিন্সিপাল ক্লজ সমান সমান কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। কথা বুঝতে পারছি কি? সিম্পল সেন্টেন্স সমান সমান প্রিন্সিপাল ক্লজ। আচ্ছা, সিম্পল সেন্টেন্সেরও থাকবে, সিম্পল সেন্টেন্সেরও তোমার থাকবে, এই প্রিন্সিপাল ক্লজেরও থাকবে একটি সাবজেক্ট প্লাস একটি একটি ফাইনাইট ভার্ব। সিম্পল সেন্টেন্সেরও থাকবে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব। আচ্ছা, 329 নম্বর থেকে। হ্যাঁ, 850 টাকা। আচ্ছা, 25 লিটার এটা না? হ্যাঁ, যাও আছে তো যাও। 855 ছিল? হ্যাঁ। কত? 855। হ্যাঁ। কথা কি বুঝাইতে পারছি বাচ্চারা? ইয়েস। এবার আসেন, গল্পটা এখানে শেষ হবে। লেখেন হচ্ছে, লেখেন প্রিন্সিপাল ক্লজের শুরুতে, লেখেন প্রিন্সিপাল, প্রিন্সিপাল ক্লজ এর শুরুতে, প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন, কনজাংশন, কনজাংশন থাকবে না। লেখেন, খুবই গুরুত্বপূর্ণ এটা, আমরা একটু পরে এটা প্রমাণ দিব। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকবে না।
আচ্ছা, প্রিন্সিপাল ক্লজের শুরুতে কি থাকবে না? কনজাংশন থাকবে না। কোন একটা হিন্দু বোন যদি অবিবাহিত হয়, উনার মাথায় কি থাকবে না? সিঁদুর থাকবে না। প্রিন্সিপাল ক্লজের শুরুতে কনজাংশন থাকবে না। বিপরীত কথাটাও লিখতে পারেন, লেখেন যে ক্লজ এর শুরুতে, যে ক্লজের শুরুতে কনজাংশন থাকবে, যে ক্লজের শুরুতে কনজাংশন থাকবে, তাকে তাকে আর যাই হোক, যে ক্লজের শুরুতে কনজাংশন থাকবে, তাকে আর যাই হোক প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। খেয়াল করে দেখেন, তাকে আর যাই হোক প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না। সর্বোপরি যেটা লিখবেন সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, সবাই কমেন্ট বক্সে লিখবেন কনজাংশন, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। এটা সবাই লিখবেন প্লিজ। ইয়েস, এটা সবাই লিখবেন, সবাই। প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কনজাংশন মুক্ত। 70 জন জয়েন করলেন, 12 জন হারাই গেলেন, আপনারাই বলেন। আজাদ ফারমাইন আজাদ না আরমাইন ফারদিন আজমাইন না কি যেন নাম, নাই পোলাপান হাওয়া। হ্যাঁ, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। আবারও বলতেছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। যে ক্লজের শুরুতে কনজাংশন থাকবে, খেয়াল করে দেখেন, এই যে ধরেন একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা একটা ক্লজ, এর আগে যদি কনজাংশন থাকে, এটাকে কোনোভাবেই প্রিন্সিপাল ক্লজ বলা যাবে না, কোনো মতে না, কোনো ভাবে না, কোনো দিক দিয়ে না। এই জন্য লিখবেন প্রিন্সিপাল ক্লজ। কি ক্লজ? প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কনজাংশন মুক্ত। কথা বুঝাইতে পারছি? ইয়েস, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আপনার কনজাংশন মুক্ত। আবারও বলতেছি, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে আপনার কি মুক্ত? কনজাংশন মুক্ত। কথা বুঝাইতে পারছি ভাই বোনেরা? আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ হচ্ছে কনজাংশন মুক্ত। আচ্ছা, এবার আসেন দেখেন, এবার আসেন লিখেন হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ, কমপ্লেক্স সেন্টেন্স, দেখেন কমপ্লেক্স সেন্টেন্স কি সেন্টেন্স? কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ কনজাংশন মুক্ত। এবার আসেন দেখেন কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, আমি বিনয়ের সাথে বলবো, সেটা হচ্ছে আগামী দিন ক্লাসে আসার আগে আপনারা রিলেটিভ প্রোনাউনের ক্লাসটা করে আসবেন প্লিজ। আবারও বলতেছি, আগামী দিন ক্লাসে আসার আগে একটু জানাবেন, সেটা হচ্ছে আপনাদের কি হচ্ছে ক্লজের পজিটিভ ভার্বের প্রশ্নগুলো কি সলভ করা হয়েছিল কিনা আমাকে একটু জানাবেন। আচ্ছা, প্রিন্সিপাল ক্লজ দেখেন কমপ্লেক্স সেন্টেন্স, লেখেন নিচে প্রদত্ত লিঙ্কার গুলো দ্বারা লেখেন হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। নিচে প্রদত্ত লিঙ্কার গুলো দ্বারা সাবঅর্ডিনেট ক্লজ গঠন করা যায়। এবার আসেন লেখেন রিলেটিভ প্রোনাউন, খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন। খেয়াল করে দেখেন, রিলেটিভ প্রোনাউনে আমরা পড়ছিলাম হুয়ের ব্যবহার, হুমের ব্যবহার, এরপরে হুইসের ব্যবহার, হোয়াটের ব্যবহার, দ্যাটের ব্যবহার, বাট হোয়াট যদিও পড়ি নাই, বাট খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আপনার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, এরপরে হচ্ছে দেখেন রিলেটিভ অ্যাডভার্ব। খেয়াল করে দেখেন রিলেটিভ অ্যাডভার্ব 4 জন মনে আছে? হোয়েন, এরপরে লিখেন হচ্ছে হাউ, এরপরে লিখেন হোয়ার, এরপরে লিখেন হচ্ছে হোয়াই। এদের ব্যাপারে আমি প্রোনাউনের ক্লাসে আপনাকে বিস্তারিত পড়িয়েছিলাম।
খেয়াল করে দেখেন হোয়েন, হাউ, হোয়াই, হোয়ার। আপনার মনে আছে কিনা আমি জানি না, হোয়েন আছে, হাউ আছে, হোয়াই আছে, হোয়ার আছে, এবং আরো শেষ হয় নাই গল্পটা। লেখেন এবং আরো। আচ্ছা, এবং আরোতে দেখেন যেটা আছে সেটা হচ্ছে লেখেন ইফ, এর পরে লেখেন অ্যাজ ইফ। অ্যাজ ইফ একটু দূরে লিখেন, না হলে কাছাকাছি হলে ঝামেলা আছে। দিস ইজ আসিফ হয়ে যাবে। অ্যাজ ইফ মানে হচ্ছে যেন। তারপর লিখেন অ্যাজ দো, অ্যাজ দো, শুধু লিখেন দো, শুধু লিখেন দো, এরপরে লিখেন অল দো, শুধু লিখেন দো, অল দো, এরপরে শুধু অ্যাজ, শুধু আফটার, বিফোর, এরপরে লেখেন অ্যাজ ডট ডট অ্যাজ, সো ডট ডট অ্যাজ, এরপরে লিখেন হচ্ছে আপনার দেন, কথা বুঝছেন কিনা, এরপরে লিখেন সিন্স, সিন্স, এরপর লিখেন সো ডট ডট দ্যাট, লিখেন সো দ্যাট, এরপরে লিখেন ইন অর্ডার দ্যাট, ইন অর্ডার দ্যাট, আরো আছে প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট, প্রোভাইডেড দ্যাট, শুধু প্রোভাইডেড, শুধু প্রোভাইডেড, ইফ অর্থে, ইফ অর্থে, শুধু প্রোভাইডেডটা হচ্ছে আপনার ইফ অর্থে। এটা ছিল 43তম বিসিএস এ। ইয়েস, শুধু প্রোভাইডেডটা হচ্ছে যদি অর্থে, শুধু প্রোভাইডেডটা হচ্ছে যদি অর্থে, খেয়াল করে দেখেন। এরপরে আরো আছে হচ্ছে লেখেন ওয়েদার, এটা ন্যারেশন ইউজ করতেন ওয়েদার, ওয়েদার, এরপরে আছে দেখেন হচ্ছে আপনার হোয়াইল, লিখেন লিস্ট, আনলেস, নেগেটিভ, এগুলো নেগেটিভ, আনটিল, এরপর লেখেন টিল, অনলি, তারপর লেখেন ওয়ান্স, অনলি ওয়ান্স, এরপরে লেখেন অ্যাজ সুন অ্যাজ, as soon as, এরপর লিখেন বিকজ, আমি জানি না আর আছে কিনা বলেন তো, আর হয়, আর হয় বলেন তো, প্রোভাইডেড দ্যাট, whether, while, less, unless, until, till, only once, as soon as, because. হ্যাঁ, as long as দিতে পারেন, as soon as long as, ওকে। আচ্ছা, এবার দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, এবং আরোতে আমি যাদেরকে দিয়েছি এদের নাম হচ্ছে, আপনি বলতে পারেন এরা, এরা নাম হচ্ছে সাবঅর্ডিনেট, এদের নাম হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। মানে কনজাংশন, খুব ভালো করে মনে রাখবেন, এখানে যতগুলো আছে এদের নাম হচ্ছে আপনার সাবঅর্ডিনেট কনজাংশন। ভালো করে খেয়াল করে দেখেন, এদের নাম হচ্ছে কি,